আজকে তোমাদের প্রিভেনশন স্পোর্টস ইনজুরি নিয়ে কিছু আলাপ আলোচনা করব। তো বেসিক যে ওয়ার্ম আপ, মনে করো ক্রিকেট খেলা হবে সকাল 10টায়, তো ওয়ার্ম আপটা আমরা কখন করব? রিফাত বলো তো। 10টায় যদি ক্রিকেট খেলা হয় তাহলে ওয়ার্ম আপটা কখন শুরু করব? কখন শুরু করব? না, তাহলে তো 10টার সময় খেলা, সে তো রুগী পেশেন্ট স্পোর্টস প্লেয়ার তো হাঁটতে হাঁটতে ওয়ার্ম আপ করতে তো টায়ার্ড হয়ে যাবে, টেম্পারেচার রেইজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে টেম্পারেচার রেইজ হয়ে যাবে না? তুমি যখন দৌড়াও তখন টেম্পারেচার রেইজ হয় না? টেম্পারেচার রেইজ হলে তুমি টায়ার্ড হয়ে যাবে। যখন ঘেমে যাচ্ছ তখন কি হচ্ছে, তোমার বার্ন হয়ে যাচ্ছে, তোমার যে ফুয়েল যে খাবারটা এটা বার্ন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি করব? এটাই স্মরণ করতেছি তোমাদেরকে। তোমাদেরকে সেটাই তো প্রশ্ন, যে তাহলে ব্রেন স্টর্মিং যে আমরা তাহলে ওয়ার্ম আপ কখন করব? আসো আমরা ওয়ার্ম আপের একটা ভালো ভিডিও দেখি। দেখো ভিডিওটা দেখা যায় কিনা। ভিডিওটা দেখে এইভাবে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কি দেখা যায়? হ্যাঁ, এখন দেখছো বিভিন্ন রকমের ওয়ার্ম আপের লেগ ক্রস, ঠিক আছে, এগুলো ইউটিউবে সব আছে, বুঝছো? এগুলো তোমরা সব দেখে নাও। দেখতে পাচ্ছ? ঠিক আছে, এটা নিয়ে আর বেশি কিছু করব না। এটা তোমরা সবাই ভিডিওটা অন করে দেখে নিবা, ঠিক আছে? তোমরা যারা উপস্থিত আছো সবাইকে দেখতে পাইছো আমার ভিডিও? হ্যালো রিফাত, তোমরা কি সবাই ভিডিওটা দেখতে পাইছো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে এই ওয়ার্ম আপ লিখে তোমরা ইউটিউবে এই সার্চ গুলো দিবা। তাহলে ওয়ার্ম আপের অনেকগুলো সিস্টেম তোমরা দেখবা, যে অনেকে 10 রিপিটেশন করতেছে, 15 রিপিটেশন করতেছে, এক একটা জন্য এক এক রকমের স্ট্রেচিং করতেছে। ওয়ার্ম আপের পরে হচ্ছে স্ট্রেচিং করতে হয়। তো ওয়ার্ম আপ আমরা যদি করা শুরু করে দিই তাহলে কিন্তু আমার টেম্পারেচার রেজ হয় এবং কিছুটা ক্লান্ত বোধ করব, তাই না? তো ওয়ার্ম আপ সাধারণত স্পেসিফিক স্পোর্টস স্কিলের জন্য ডিফারেন্ট হয়। জেনারেল ওয়ার্ম আপ, স্পোর্টস স্পেসিফিক ওয়ার্ম আপ আছে। স্পোর্টস স্পেসিফিক ওয়ার্ম আপ আমরা 30 থেকে 40 মিনিট করাই। সাধারণত আমরা এই ওয়ার্ম আপটা শুরু করি কখন, কেয়া বলো তো? যে সকাল 10টায় খেলা হয়, তাহলে কখন থেকে আমরা ওয়ার্ম আপ শুরু করতে বলি? স্যার 8টা 8টা থেকে। থেকে। কেন কেন 8টা থেকে বলো তো? 2 ঘন্টা আগে কেন? স্যার সাধারণত ওয়ার্ম আপ করে আমাদের বডিটা রিল্যাক্স হয়, স্ট্রেসড হুম, হয়। তো যদি আমরা হচ্ছে ধরেন স্যার 10টা থেকে খেলা, আমি যদি 9:30 থেকে স্ট্রেচিং শুরু করি স্যার, তাহলে দেখা যাবে আমি অনেকটা এক্সহস্টেড টায়ার্ড হয়ে যাব। এক্স্যাক্টলি, এবং বাট টেম্পারেচার রেইজ হয়ে যাবে। সেজন্য ওয়ার্ম আপ 30 মিনিট করার পর আবার কুল ডাউন করতে হবে। মানে স্পেসিফিক নিমে তুমি বসে থাকলা, 20 মিনিট বসে থাকলা, তাহলে কি হবে, বডির টেম্পারেচারটা আস্তে আস্তে আবার আগের পর্যায়ে আসবে, ঠিক আছে? কারণ আমাকে অবশ্যই কুল ডাউন করতে হবে। তারপরে আমি স্ট্রেচিং করব, তারপর কিছু পানি বা ড্রিঙ্কস করে আমি সকাল 10টায় খেলতে নেমে যাব। বডির টেম্পারেচার রেইজ করা যাবে না, মোটেই না, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? ও, এটা বন্ধ করে কেমনে? আচ্ছা, তাহলে আসো আমরা লেকচারটা দেখি।
দেখো লেকচারটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা লেকচারটা থেকে বুঝি মডেল অফ ইনজুরি কজেশন, মানে ইনজুরিটা হয় কি কারণে। একটা হয় ইন্ট্রিনসিক রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে তোমার এক্সট্রিনসিক রিস্ক ফ্যাক্টর, আর একটা হলো ইনজুরি। ঠিক আছে, ইনজুরি মনে করে অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন, যদি মেসিকে খেলতে দিলা অ্যাপ্রোপ্রিয়েট সারফেস দিলা না, তাহলে তার ইনজুরি হবে, তার হাঁটুতে ইনজুরি হবে, তার অ্যাঙ্কেল ইনজুরি হবে। ঠিক আছে, তারপর এক্সট্রিনসিক রিস্ক ফ্যাক্টর কি হিউম্যান ফ্যাক্টরস, টিমমেটস, অপোনেন্টস, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সে পরে নাই, সেজন্য তার ইনজুরি হয়েছে। ইন্ট্রিনসিক রিস্ক ফ্যাক্টর কি কি, তার বডি ওয়েট, তার হেলথ, তার ফিজিক্যাল ফিটনেস, ঠিক আছে, তার মাসল স্ট্রেংথ, পাওয়ার, ম্যাক্সিমাল অক্সিজেন আপটেক, তার অ্যানাটমি, অ্যালাইনমেন্টে যদি প্রবলেম থাকে, তাহলে তার ইনজুরি, এটা একটা কজ। ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, আর মনে করো ইনজুরির ইভেন্ট। ঠিক আছে, এবার আসো ব্যাকগ্রাউন্ড। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ স্পোর্টস থেরাপি ইজ প্রিভেন্টিং স্পোর্টস ইনজুরি। এবং মানে আমাদের স্পোর্টস ফিজিওথেরাপির একটা মেজর ভূমিকা হচ্ছে যে প্লেয়ারদের সম্পর্কে জানা এবং তারা যেন ইনজুরিতে না পড়ে, সেজন্য তাদেরকে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া এবং শারীরিক মানসিক ভাবে তাদেরকে সবসময় মানে উৎফুল্ল রাখা। ঠিক আছে, যে কোনো ইনজুরি হইলো, এখন তার এই ইনজুরিটা যেন নেক্সট আবার না হয়, সেজন্য প্রিভেন্টিভ মেজার তৈরি করা। ঠিক আছে, স্পোর্টস ফিজিওথেরাপিস্টটা কি, ক্রিকেট যদি কেউ খেলে তাহলে ক্রিকেট অনুযায়ী তাকে কিছু স্পোর্টিং স্কিল তৈরি করতে হবে, যে স্কিলটা ইউজ করলে তার অন্ততপক্ষে এই কোমর ব্যথা বা ঘাড় ব্যথা বা হ্যামস্ট্রিং স্ট্রেন এগুলি হবে না। এখন আসো, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রাইমারি প্রিভেনশন নাকি সেকেন্ডারি প্রিভেনশন? ইয়া বলো, এই যে কি জানি রিফাত বলো, কোনটা মোর ইম্পর্টেন্ট, প্রাইমারি প্রিভেনশন আর সেকেন্ডারি প্রিভেনশন? ইয়েস, প্রাইমারি প্রিভেনশন সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে করো তোমার আজকে মাসল ইনজুরি হলো, তাইলে আজকে থেকেই তোমাকে রেস্টে রাখতে হবে, আদারওয়াইজ কি হবে, এই মাসল ইনজুরি থেকে অন্যান্য ট্রিগার পয়েন্ট ডেভেলপ করবে। ঠিক আছে, মানে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ইনজুরি ইন রিক্রিয়েশনাল অ্যাথলেটস? মনে করো নট ওয়েট লিফটিং, হ্যাঁ, হয়তো 2 সপ্তাহ আগে তার হয়েছে, নট স্ট্রেচিং 2 সপ্তাহ আগে হয়েছে, বা ট্রেনিং ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ লোড, তার ট্রেনিং অনেক তুমি লোড দিয়ে দিছো। ঠিক আছে, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, যদি একটা পাস্ট ইনজুরি থাকে তাহলে সেকেন্ডারি ইনজুরি হওয়ার চান্স থাকে 6 থেকে 16 গুণ, মানে 6 থেকে 8 গুণ বেশি থাকে, গ্রেটার রিস্ক। তার মনে করো একটা হ্যামস্ট্রিং স্ট্রেন হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তারকে দিয়ে আবার ক্রিকেট খেলতে নামলা, তার আবার সেকেন্ডারি এই মাসল স্ট্রেন বা মাসল ইনজুরি হবে। এবং এটা সম্পর্কে স্পোর্টস ফিজিওথেরাপিস্টের খুব ভালো ধারণা রাখতে হবে। একবার যদি স্ট্রেন শুরু হয় তাহলে এই স্ট্রেনটা বারবার হয়, কারণ অ্যাকিউট ট্রিগার পয়েন্ট, তারপর অ্যাকিউট ট্রিগার পয়েন্ট থেকে এটা বারবার অন্যান্য মাসলে ছড়ায় যায়। ঠিক আছে, দেখো যারা সকার খেলোয়াড়, যেটা আমেরিকায় এই খেলাটা হয়, একবার যদি হ্যামস্ট্রিং ইনজুরি হয় তাহলে তার 11 টাইম মোর চান্স থাকে আবার হ্যামস্ট্রিং স্ট্রেন হওয়ার। ঠিক আছে, যে সেকেন্ডারি ইনজুরি হবে। যেমন হ্যামস্ট্রিং ইনজুরি যদি থাকে তাহলে 8 গুণ বেশি চান্স থাকবে তার আবার ইনজুরি হওয়ার। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তার মাসল স্ট্রেংথ বাড়বে। এখন মাসল স্ট্রেংথ বাড়ানোটাও তো আমাদের দায়িত্ব, তাই না? ইনজুরি হয়েছে, ইনজুরি হিলিং এর সময় দিতে হবে তাকে, অন্তত 4 to 6 উইকস। 4 to 6 উইকের পরে তাকে স্ট্রেংথেনিং শুরু করতে, স্ট্রেংথেনিং যখন ফুল স্ট্রেংথেনিং এ চলে আসবে তখন তাকে আবার খেলার মধ্যে নামাইতে হবে, আদারওয়াইজ নামানো যাবে না। ঠিক আছে, আচ্ছা, হাউ টু অ্যাসেস দ্য পসিবিলিটিস অফ ইনজুরি প্রিভেনশন, কিভাবে আমরা ইনজুরি প্রিভেনশনটাকে অ্যাসেস করতে পারি? Identify the extent of the problem of the injuries of football. Identify the influential factors. Introduce preventive measures that are likely to reduce future risk. ঠিক আছে, reevaluate the maintenance of injury records, being crucial, allowing the effectiveness of preventive measures. Preventive measures কি কি আছে? ওই যে হেলমেট, শিন গার্ড, ঠিক আছে, গলভস, হ্যাঁ, তারপরে হ্যান্ড গ্লোভস পরা, ব্যাক রেস্ট পরা,
লাম্প কোর্সের পরে, এগুলি সবগুলো হচ্ছে প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি। ঠিক আছে, ট্রেনার্স পারস্পেক্টিভ থেকে কি রিস্ক কনসিয়াস এডুকেশন অফ প্লেয়ার, মানে প্লেয়ারকে আমার এডুকেশন দিতে হবে। স্ট্রাকচার্ড কমপ্লেক্স প্রি অ্যান্ড ইন সিজন ট্রেনিং রেজিমেন্ট, মানে তাকে খেলার আগে ইন সিজনাল তাকে আমার বিভিন্ন ধরনের ট্রেনিং শুরু করতে হবে। মনে করো আমি গরমকালে রাজশাহীতে গিয়ে খেলবো, তাহলে ওই রাজশাহীতে আমার 2 সপ্তাহ আগে গিয়ে তাকে ট্রেনিং দিতে হবে, যাতে তার ইনজুরিটা ওই সময় না হয়। মেডিকেল পার্সপেক্টিভ কি সুপারভিশন অফ ইনজুরি প্রিভেনশন, তাকে সবসময় সুপারভিশনে রাখতে হবে। রিকনসাস অ্যাটিটিউড টুয়ার্ডস প্লেয়ার্স, ঠিক আছে, রিস্ক নিয়ে প্লেয়ারদের সাথে কথা বলতে হবে। প্লেয়ার্স পার্সপেক্টিভটাকে ইনজুরি কনসিয়াস প্লেইং অ্যাটিটিউড, তার অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। অ্যাটিটিউড চেঞ্জ না করলে সে বারবার ইনজুরিতে হবে। যেমন আমরা দেখি যারা কিবোর্ড ইউজার, তার অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয়, তার এই টেনিস কিন্তু বারবার বারবার হতেই থাকবে। সুপ্রাস্পাইনাল টেনিয়াইটিস বারবার হতে থাকবে যদি সে ওই যে কি বলে ওই ব্ল্যাকবোর্ডে লেখা বন্ধ না করে। তার মানে অ্যাটিটিউড যে চেঞ্জ করাটা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। অ্যাটিটিউড ওয়ার্ডটা মেডিকেল পার্সপেক্টিভে আসছে, প্লেয়ার্স পার্সপেক্টিভে আসছে। ইভেন গভর্নিং বডি তো ইনজুরি অ্যাওয়ারনেস অফ ক্লাব, ইনজুরি অ্যাওয়ারনেস নিয়ে ক্লাব থাকতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে একটা কমন মেসেজ দিলাম। মনে করো টেনিস এলবো হচ্ছে, তাকে আমার চিন্তা করতে হবে কোন কাজের জন্য তার টেনিস এলবোটা হচ্ছে। সেক্ষেত্রে ট্রেনার্সরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, মেডিকেল পার্সপেক্টিভে ডাক্তারও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এবং প্লেয়ারের নিজস্ব তোমার চিন্তা ভাবনা থাকতে হবে। ইভেন আমরা বাস্তবেও দেখি, যার একবার মনে করো ইয়ে হয়েছে স্টার্নোক্লিডোমাস্টয়েড স্ট্রেন হয়েছে, সে কি করে, মানে হিলিং না হতেই সে আবার কিবোর্ড ইউজার শুরু করে দেয়, তখন আবার সেকেন্ডারি প্রবলেম শুরু হয়। প্রাইমারি, এই জন্য মেজারমেন্ট, প্রাইমারি হিলিং ইজ মাচ ইম্পর্টেন্ট দেন প্রিভেনশন অফ সেকেন্ডারি এক্সপোজার। তাহলে ট্রেনার পার্সপেক্টিভ থেকে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ম আপ এন্ড কুল ডাউন এটা রাখতে হবে। রিডাকশন অফ ফিজিক্যাল ওভারলোড, তার যদি ওভারলোড ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে ওইটাকে কমাইতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট গেম অথবা ট্রেনিং রিলেশনশিপটা আনতে হবে। ঠিক আছে, তার জন্য যে মনে করো সে ফুটবল খেলে, তাহলে তার জন্য একটা গেম ট্রেনিং একটা রিলেশনশিপে আনতে হবে। যেমন ফুটবলে অনেক পায়ের কাজ হয়, তাই না? তাহলে তাকে অনেক টুইস্টিং মুভমেন্ট করাইতে হবে, যেন পায়ের মুভমেন্ট গুলো তার আরো স্মুথলি হয়। ঠিক আছে, যেমন যে ওই দিন আমরা মেসির একটা ফ্রি কিকে গোল দেখলাম, তাই না? তাহলে এই ফুটবল খেলোয়াড়দেরকে বারবারই আমার এই ফ্রি কিক প্র্যাকটিস করাইতে হবে। ফ্রি কিক কিভাবে করবে, বাম পায়ে নাকি ডান পায়ে, ওটা তার মাথার মধ্যে সবসময় রেখে দিতে হবে। মেডিকেল পার্সপেক্টিভ কি প্রি সিজন এক্সামিনেশন, যখন খেলা থাকবে না তখন তাকে এক্সামিন করতে হবে। ঠিক আছে, সে যদি রুগী যদি কোনো কমপ্লেন করে, ওই কমপ্লেন গুলো আমাদের শুনতে হবে। তারপর এনশিওর সাফিসিয়েন্ট রিকভারি টাইম এন্ড এডিকুয়েট রিহ্যাবিলিটেশন, তাকে সাফিসিয়েন্ট রিকভারি টাইম দিতে হবে। যে একটা ইনজুরি হলো যে 1 মাস, আপনি 1 মাস একদম বিশ্রামে থাকবেন। ইভেন যে কোনো মাসল স্ট্রেন হলো, তখন তাকে রিলেটিভ রেস্ট দেওয়াটাই সবচেয়ে শ্রেয়। রিলেটিভ রেস্ট মানে একদম শুয়ে থাকবে, এমন না যে আমি পিকনিকে চলে গেলাম বউ বাচ্চা নিয়ে, তাহলে তো আমার রিলেটিভ রেস্ট হইলো না। রেস্ট মানে রেস্ট, একদম বিছানায় থাকা। আর রিলেটিভ রেস্ট মানে বাসার মধ্যে একটু হাঁটা চলাফেরা এগুলি করা, এটা বলে রিলেটিভ রেস্ট। প্লেয়ার্স পার্সপেক্টিভ কি, তার প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট গুলো এগুলো তাকে কিন্তু করতে হবে। যেমন অ্যাঙ্কেল স্প্রেন হলো, তাহলে অ্যাঙ্কেল টেপিং করে তারপর খেলায় নামতে হবে, বা অ্যাঙ্কলেট করে তার খেলায় নামতে হবে। তার গেমের কিছু রুলস রেগুলেশন আছে, এটা সম্পর্কে তার ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, প্রিভেন্টিভ মেজার ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, তাহলে প্রিভেন্টিভ মেজার মানে একটা আসো যে কার্ডিওভাস্কুলার ট্রেনিং আমাদের রাখতে হবে। যে তার কার্ডিওভাস্কুলার ট্রেনিং, যে মানে একটা পেশেন্ট মনে করো স্পোর্টস প্লেয়ার, তার রেস্টিং অবস্থায় তার দেখা গেল পালস রেট 100 বেশি, তাহলে কি করতে হবে আমাকে, এটা আমার মেডিকেল পার্সপেক্টিভ থেকে ম্যানেজমেন্ট নিতে হবে, আদারওয়াইজ তার ফিটনেস কিন্তু আসবে না। রিফাত, আমার কথা বোঝা যাচ্ছে? মানে আমি রিফাতকে দেখলাম যে সে যে খেলবে তার ফিটনেস খারাপ, রেস্টিং অবস্থায় তার পালস রেট 100 বেশি, তাহলে কি করতে হবে, তার পালস রেটটা অবশ্যই আমার নর্মালে আনতে হবে, 60 to 100 এর মাঝখানে আনতে হবে, তাই না? সেজন্য কার্ডিওভাস্কুলার স্টেমিনা ট্রেনিংটা এই জন্য এখানে লেখা হয়েছে। প্রোপ্রিসেপটিভ ট্রেনিং ইনক্লুড স্পোর্টস স্পেসিফিক এজিলিটি ড্রিলস, কোর প্রোপ্রিসেপশন, লোয়ার এক্সট্রিমিটি প্রোপ্রিসেপশন ট্রেনিং করাতে হবে। লোয়ার এক্সট্রিমিটি প্রোপ্রিসেপশনটা কি, আমরা সবচেয়ে সহজভাবে করতে পারি, এক পায়ে দাঁড়ায়া
মাস 2 হাত তুলে সে চোখ বন্ধ করে রাখবে। এটা একটা লোয়ার এক্সট্রিমিটি প্রোপ্রিওসেপটিভ এক্সারসাইজ। তাকে হিউজ স্ট্রেচিং করাইতে হবে, হিপ অ্যাডাক্টর, হিপ অ্যাবডাক্টর। এটা আমরা কিভাবে করতে পারি? থেরাব্যান্ড দিয়ে করতে পারি। থেরাব্যান্ড পায়ের সাথে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে দিয়ে হিপ অ্যাডাক্টর, হিপ অ্যাবডাক্টর, ফ্লেক্সর, এক্সটেনসর সব ধরনের স্ট্রেচিং করতে পারি। থাই মাসলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারি, সাইক্লিং এর মাধ্যমে করতে পারি, ট্রেডমিলের মাধ্যমে করতে পারি, সুইমিং এর মাধ্যমে করতে পারি। এগুলো আমাদের সবকিছু একটা রুটিন ওয়াইজ তার জন্য তৈরি করে ফেলতে হবে, প্রিভেন্টিভ মেজার্স। এই স্লাইড দিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো রিফাত, তাহলে তুমি কি বুঝলা একটা ফিটনেস আমি কেমনে বুঝবো যে রিফাত ইজ ফিট ফর ক্রিকেট খেলা, মানে ফর প্লে ক্রিকেট? আগের থেকে আমার কি করতে হবে? তার কার্ডিওভাস্কুলার স্টেমিনা ট্রেনিং করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? ওই যে অক্সিজেন স্যাচুরেশন রেটটা মাপতে পারি, বা রেস্টিং এ তার পালস রেটটা কত সেটা মাপতে পারি। এটা দিয়ে আমরা একটা ইজিলি তার ফিটনেস লেভেলটা অ্যাসেস করে ফেলতে পারি, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই করোনা আসাতে আমরা সবাই বুঝছি যে অক্সিজেন স্যাচুরেশন রেটটা কি, তাই না? কিন্তু যারা মনে করো 30 মিনিট ওয়ার্ম আপ করবে, তারাও কিন্তু বারবার তার ইয়ারটা দেখে যে টার্গেট হার্ট রেট এবং তার ম্যাক্সিমাম হার্ট রেটটা কত। কখনো টার্গেট হার্ট রেটটাকে এক্সিড করা যাবে না। যদি 70% অফ ম্যাক্সিমাম হার্ট রেট হয়, তাহলে আমার টার্গেট হার্ট রেট মনে করো আসলে 130, তাহলে 130-এর উপরে যেন আমার পালস রেট না যায়, তাহলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঠিক আছে? তোমাদেরকে না অন্য একটা ক্লাসে দেখেছিলাম যে ওই যে একটা প্লেয়ার খেলতে নামলো, তারপর বলে হিট করতে গিয়ে সে হার্ট অ্যাটাক হয়ে পড়ে গেল এই ইয়ার মধ্যে, খেলার মাঠে। তোমাদেরকে দেখাইছিলাম এই যে কয়দিন আগে যে একটা খেলা হলো না, ওটার মধ্যে তো যে মানে বলে গিয়ে সে, হ্যাঁ, ডেনমার্কের প্লেয়ার, মনে আছে? জি স্যার। এখানে কিন্তু স্পোর্টস ফিজিওর একটা ভাইটাল রোল ছিল। সে যদি আগের থেকে বিপি মেশিনটা আর হচ্ছে পালস দেওয়ার তার মেজারমেন্ট রাখতো, অক্সিজেন সিচুয়েশন রেট রাখতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা তার আর হতো না। ঠিক আছে? এখানে কিন্তু গাফিলতি আছে, স্পোর্টস অথবা যে কোনো ধরনের একটা গাফিলতি হয়েছে, তাহলে খেলতে নেমেই এত তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল না। তাহলে প্রাইমারি প্রিভেনশনটা কি? এডুকেট ওয়াটার ইনটেক। সেকেন্ডারি কি? এনভায়রনমেন্ট, ফুটওয়্যার। ফুটওয়্যারটা কিন্তু ইম্পর্টেন্ট। ফুটবলের জন্য এক ধরনের পায়ের জুতা লাগবে, তোমার ক্রিকেটের জন্য এক ধরনের পায়ের জুতা লাগবে, তোমার হকি খেলতে গেলে আরেক ধরনের পায়ের জুতা লাগবে। ঠিক আছে? ফুটওয়্যার কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি স্পেসিফিক স্পোর্টস প্লেইং। এবং টারশিয়ারি কি? অ্যাভেলেবিলিটি অফ ফার্স্ট এইড ইকুইপমেন্ট। ফার্স্ট এইড ইকুইপমেন্ট কিন্তু আমার সাথে সাথে রাখতে হবে। যেমন কারো হিট স্ট্রোক হয়ে গেল, তাহলে তাকে খুব তাড়াতাড়ি কুলার সারফেসে এনে জামা কাপড় একদম খুলে দিতে হবে। ঠিক আছে? হিট স্ট্রোকটা অবশ্যই আমাকে অ্যাভয়েড করতে হবে, যে তার রেপিড রাইজ অফ বিপি, ওই রোগীটাকে সাথে সাথে আমাকে একটা ঠান্ডা শীতল জায়গায় রাখতে হবে এবং তার জামা কাপড় সব একদম খুলে দিতে হবে, দরকার হলে পানি দিয়ে দিতে হবে মাথার মধ্যে। ঠিক আছে? প্রি সিজন কন্ডিশনিংটা কি বলতো? না, মাসল ওয়ার্ম আপ সহজে। প্রি সিজন কন্ডিশনিংটা কি? স্যার যেমন ধরেন সামনে হচ্ছে শীতকাল আসতেছে, তো হ্যাঁ স্যার গরমকালের তুলনায় স্যার শীতকালের যে ট্রেনিং মেথডটা আছে স্যার এটা একটু ডিফারেন্ট হবে স্যার, ওয়েদার বেসড আর কি। তো আমি শীতকালের জন্য হচ্ছে আমার যে অ্যাথলেট তাকে হচ্ছে প্রিপেয়ার করতেছি। ঠান্ডা এরিয়ায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তাকে ওখানেই প্রিপারেশন শুরু করে দিলাম। ঠিক আছে? এটা প্রি সিজন কন্ডিশনিং বলা হয়। ঠিক আছে? মানে নভেম্বরে খেলা, হ্যাঁ, তাহলে একটা সরকার থেকে একটা অনুমতি নিয়ে তাকে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম, ওই ঠান্ডা জায়গাতেই তাকে আমরা আস্তে আস্তে মাসল ওয়ার্ম আপ শুরু করে দিলাম, তাহলে এটা একটা প্রি কন্ডিশনিং হয়ে গেল। বুঝেছো? সাধারণত যদি গরম কালে হয় তাহলে আমাদের এর সাথে মিলে, তখন সাথে সাথে আমরা আবার কি ট্রেন আপ শুরু করে দিই, তার কাফ মাসল, তার হ্যামস্ট্রিং, এগুলোর ওয়ার্ম আপ ট্রেনিং এগুলো শুরু করে দেওয়া। ইনজুরি প্রিভেনশন ইন ফুটবল, এটা নিয়ে একটা রিসার্চ হয়েছে। ইনজুরি প্রিভেনশন ইন ফুটবল, নলেজ এন্ড বিহেভিয়ার অফ প্লেয়ার্স এন্ড অ্যাভেলেবিলিটি ইন মেডিকেল কেয়ার ইন নাইজেরিয়ান ইয়ুথ ফুটবলার। হ্যাঁ,
কি কি হয়েছে দেখো, যে দেখা যায় যে লেগ ইনজুরি ক্যান বি প্রিভেন্টেড বাই ওয়ারিং শিন গার্ডস। এটা কয়জন জানে? 7% মানুষ জানে, ঠিক আছে। ফেয়ার প্লে ইজ জানতো 92% মানুষ জানতো, আর 7% মানুষরা এটা জানতে পারতো না, ঠিক আছে। তারপর স্ট্রং মাসলস আর নেসেসারি টু প্রিভেন্ট ইনজুরি, এটা কজন জানতো? 52 জন জানতো, আর 48 জন জানতোই না। ইনজুরিজ আর মোর লাইকলি টু অকার টুয়ার্ডস দ্য এন্ড অফ এ ম্যাচ, ঠিক আছে। ইনজুরিজ আর অকার মোর লাইকলি টু অকার টুয়ার্ডস দ্য এন্ড অফ ম্যাচ, এটা 51% জানতো, 48% জানতোই না। টেকিং ওয়াটার এডিকুয়েটলি ইন প্লে ক্যান হেল্প রিডিউস ইনজুরি, কত 69 মানুষ জানতোই না। এটা একটা রিসার্চে দেখা গেছে, ঠিক আছে। প্লেয়ার্স নলেজ অন ইনজুরি প্রিভেনশন ইন ফুটবল, ঠিক তেমনি ইনজুরি প্রিভেনশন বিহেভিয়ার প্লেয়ার, এটা সব একটা রিসার্চ গেছে যে কয়জন মানুষ জানে। এই রিসার্চটা সবাই এটা একটু পড়ো, ইনজুরি প্রিভেনশন ইন ফুটবল, নলেজ এন্ড বিহেভিয়ার অফ প্লেয়ার্স এন্ড এবিলিটি অফ মেডিকেল কেয়ার ইন নাইজেরিয়ান ইয়ুথ ফুটবল লিগ। সবাই এটা লিখে নাও, টাইটেলটা লিখে নাও, টাইটেলটা লিখছো রিফাত? এই রিফাত চলে গেছো নাকি? টাইটেলটা লিখে নাও। এই টাইটেল লিখে নাও সবাই। এই টাইটেলটা আজকে একটু পড়ো, এই রিসার্চটা সম্পর্কে পড়ো, তাহলে কি হবে তোমার ইন্ট্রোডাক্টরি কি কি পয়েন্ট লিটারেচার রিভিউতে কি লিখতে হয়, রেজাল্ট কি আসে, এটা নিয়ে তো নাও। লিটারেচার পড়তে হবে তোমাদের। এখন যে স্টেজ, এই স্টেজে লিটারেচার যদি না পড়ো, আর্টিকেল না পড়ো, তাহলে তো কিছু জানতে পারবে না। হ্যালো হ্যালো, কি ব্যাপার, জি কথা স্যার। শোনা যাচ্ছে না? সোনালি, এই রিসার্চটা বাইর করো তো গুগল থেকে। স্যার বের করেছি। এটা পড়ো একটু। স্যার পুরাটা পড়বো? না, রেজাল্টটা পড়ো, রেজাল্ট। রেজাল্টস। হুম Player demographic and IPF knowledge. A total of 212 of the 260 questionnaires distributed were returned. 81.5% reason rate, however, only 182 were valid for data analysis. The players' mean body mass index 21 and 95 kg per millimeter square, and mean age was 18.5 years, with 9.7 years of football experience. In terms of player position, 14% were goalkeepers, while 31.2%, 30.6%, and 20% defenders. Others and strikers respectively. Based on the point, আচ্ছা, শোনো শোনো সোনালি, একটা কাজ, সোনালি এই আর্টিকেলটা সবাই একটু ভালোভাবে পড়ো, ঠিক আছে। তারপর আমরা শেয়ার। তোমাদের দুপুরে কি কোনো ক্লাস আছে? দুপুরে? জি স্যার আছে, শুক্রবারে ক্লাস আছে দুইটায়। সবিস্তার কয়টা নিবে? 2টা থেকে 3টা না? তাহলে সবিস্তারকে বলে 2টা থেকে 3টা বা এর আগে যদি শেষ করে ফেলে, তখন আমরা এই আর্টিকেলটা নিয়ে আর এই স্লাইডটা নিয়ে 3টা থেকে একটা তোমাদের একটু ক্লাস নিতে পারবো আসিফ? স্যার সবাইকে একটু লাঞ্চ ব্রেক দিলে ভালো হতো, কজ 12টা থেকে 1টা পর্যন্ত আবার ক্লাস আছে তো। ঠিক আছে, 12টা থেকে 1টা পর্যন্ত ক্লাস নাও। তারপর 2টা থেকে যদি শফিক স্যার নেয়, শফিক স্যার তার একটা আমার দিও বা লিঙ্ক পাঠাই দিও,
তখন আমরা এই এই ইয়াটা নিয়ে কি বলে আর্টিকেলটা নিয়ে আমরা আবার একটু এর মধ্যে একটু পড়ানো। জি আচ্ছা স্যার। ঠিক আছে, এই আর্টিকেলটা সবাই লিখছো তো? হ্যাঁ, সবাইকে টাইটেলটা লিখছো? জি তাহলে এই স্যার সবাই টাইটেলটা সবাই বের করো, সবাই গুগল থেকে এটা বের করো, বের করে এটা সবাই পড়ো। আমরা এই সময় এই আর্টিকেলটা সিনোপসিস করব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে।